গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াস এর এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর ওপর থেকে 38 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা জিকেজিএস এর ওপর থেকে 37টা ক্লাস কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, এই চ্যানেলের ওপরে যে আই বাটন আছে সেই আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে লিঙ্কগুলো পরপর প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেককে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে, তাহলেই কিন্তু তোমাদের এক্সামের জন্য বেনিফিট হবে। আর এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো যারা রেগুলার বেসিসে দেখে এসছো, তারা কিন্তু অবশ্যই অবশ্যই 10 দিন অন্তর হোক বা 15 দিন অন্তর হোক রিভিশন করবে। রিভিশন না করলে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস বা 10 নম্বর ক্লাসে যা পড়িয়েছিলাম সেই জিনিস কিন্তু মনে থাকবে না, এবং সেটা পড়া বা আমার পড়ানো বা তোমাদের পড়া সেটা কিন্তু বেকার হয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আজকে 38 নম্বর ক্লাস। আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ হয়েছিল কোনটি? তো ভারতের যদি কোশ্চেন দেয় ফার্স্ট স্যাটেলাইট কবে উৎক্ষেপণ করা হয়েছিল, এক্সাক্ট ডেট মাথায় রাখবে। ভারতের ফার্স্ট স্যাটেলাইট, আচ্ছা আগে বলে নিই যে ভারতের ফার্স্ট স্যাটেলাইট কোনটা উৎক্ষেপণ হয়েছিল, তার নাম হলো আর্যভট্ট। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। কবে উৎক্ষেপণ করা হয়েছিল, এক্সাক্ট ডেট মাথায় রাখবে। উৎক্ষেপণ করা হয়েছিল 19 এপ্রিল। 19 এপ্রিল 1975 সালে ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি, ভারতের প্রথম ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি, দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট কোনটা? ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট হলো এই আর্যভট্ট। কবে তৈরি করা হয়েছিল? 19 এপ্রিল 1975 সালে। এই স্যাটেলাইটটা কে নির্মাণ করেছিল? স্যাটেলাইট নির্মাণ করে, স্যাটেলাইটটা নির্মাণ করে কে? স্যাটেলাইট নির্মাণ করে ইসরো। এখান থেকে কোশ্চেন দেবে ভাস্কর 1 থেকে, যে ভারতের প্রথম পরীক্ষামূলক রিমোট সেন্সিং উপগ্রহ, ভারতের প্রথম পরীক্ষামূলক রিমোট সেন্সিং, রিমোট ভারতের প্রথম পরীক্ষামূলক রিমোট সেন্সিং স্যাটেলাইট, রিমোট সেন্সিং উপগ্রহ কোনটা? সেটা হবে ভাস্কর 1। কবে উৎক্ষেপণ হয়েছিল? এটা উৎক্ষেপণ করা হয়েছিল 1979 সালে, এটা উৎক্ষেপণ করা হয়েছিল। আচ্ছা, এখান থেকে ইসরোর ব্যাপারে কিছু ফ্যাক্ট এখান থেকে তোমাদের ডিসকাস করব। সর্বপ্রথমে ইসরোর ফুল ফর্ম কি? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো আই ফর ইন্ডিয়ান, এস ফর স্পেস, আর ফর রিসার্চ, ও ফর অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর ফুল ফর্ম। এটার ফরমেশন কবে হয়? এর ফরমেশন হয় 15 আগস্ট 1969 সালে এর গঠন হয়। এখান থেকে কোশ্চেন দেবে ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ইসরোর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরুতে। এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুরু কোন স্টেটের মধ্যে পড়ে? কর্ণাটক। কর্ণাটকের বেঙ্গালুরুতে এর হেডকোয়ার্টার অবস্থিত। আর ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন এস সোমানাথ। এস সোমানাথ বর্তমান চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। চলে আসো পরের কোশ্চেন, তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা? অর্থাৎ আর্চেরি, ইংলিশে কি বলা হয়? আর্চেরি। আর্চেরি কোন দেশের জাতীয় খেলা? তো আর্চেরি ভারতেরই একটা প্রতিবেশী দেশ ভুটানের জাতীয় খেলা হলো আর্চেরি, অর্থাৎ তীরন্দাজি। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ভুটানের ক্যাপিটাল কি? ভুটানের ক্যাপিটাল হলো থিম্পু। থিম্পু হলো ভুটানের ক্যাপিটাল। এখান থেকে কোশ্চেন দেবে যে ভুটানের কারেন্সি কি? ভুটানের কারেন্সি হলো নাগাল ট্রাম। কোশ্চেন দেবে এখান থেকে ভুটানের প্রাইম মিনিস্টার কে? নতুন প্রাইম মিনিস্টার হয়েছেন, তার নাম হলো
তেশরিং বা শেরিং তোবগে। শেরিং তোবগে হলেন ভুটানের প্রাইম মিনিস্টার। যেহেতু নিউ প্রাইম মিনিস্টার এবং ভারতের প্রতিবেশী দেশ, প্রাইম মিনিস্টার নামটা কিন্তু মাথায় রাখবে, শেরিং তোবগে। আর এখান থেকে রিলেট করো নেপাল। নেপালের জাতীয় খেলা কি? নেপালের জাতীয় খেলা হলো ভলিবল। এটা কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল। ভলিবল হলো নেপালের জাতীয় খেলা। চলে আসো পরের কোশ্চেন। ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? কত ডিস্টেন্স ম্যারাথন দৌড় হয়? তো এটা কোশ্চেনটা কিন্তু অলরেডি এর আগে পড়িয়েছি। ম্যারাথন দৌড় হয় 26 মাইল 385 গজের মধ্যে, মানে 26 ম্যারাথন দৌড়ের যে ট্র্যাকটা থাকে সেটা হলো 26 মাইল 385 গজ। অপশন সি এর সঠিক অ্যান্সার। অনেক সময় অপশানে এরকম থাকতে পারে অ্যাপ্রক্সিমেট, যে কত কিলোমিটার, এরকম মাইল বা গজ না দিয়ে কিলোমিটার দিতে পারে। তো অ্যাপ্রক্সিমেট হলো 42 কিলোমিটার। এক্সাক্ট ভ্যালুটা মাথায় রাখবে, 42.195 কিলোমিটার, মানে 26 মাইল 385 গজ মানে কত কিলোমিটার? 42.195 কিলোমিটার। তো দুটো ভ্যালুই কিন্তু মাথায় রাখবে। ম্যারাথন দৌড়ের রেঞ্জ কত? একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে হাফ ম্যারাথনের দৌড়ের রেঞ্জ কত? হাফ ম্যারাথন। তো ফুল ম্যারাথনের সেখানে কিলোমিটারেই কিন্তু অপশন ছিল। তো ফুল ম্যারাথনের লেন্থ কত? 42 কিলোমিটার। হাফ ম্যারাথন 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে কাটলে কত থাকছে? 21। তো 21 কিলোমিটার হবে হাফ ম্যারাথনের দৈর্ঘ্য। চলে আসো পরের কোশ্চেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখন বর্তমানে প্রোলগ ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করা হচ্ছে। অপশন ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। পরের কোশ্চেনে আসো। পরবর্তী গুপ্ত যুগে যে বিশ্ববিদ্যালয়টি বিখ্যাত হয়ে উঠেছিল সেটি হলো কোনটি? তো পরবর্তী গুপ্ত যুগে নালন্দা বিশ্ববিদ্যালয় কিন্তু বিখ্যাত হয়ে উঠেছিল। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন দেবে প্রতিষ্ঠাতাকে। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো গুপ্ত রাজা কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা করেছিলেন। এখান থেকে কোশ্চেন দেবে যে নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে কোথায় অবস্থিত? তো বর্তমানে এটা বিহারে অবস্থিত। বিহারের নালন্দা বিশ্ববিদ্যালয়। বিহারের এক্সাক্ট কোথায়? বিহারের রাজগীরে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়। তোমরা বিহারের পাটনা স্টেশনে নামলে দেখবে পাটনা স্টেশনের বাইরের দিকটা ওপরে কিন্তু অনেকটা নালন্দা ইউনিভার্সিটির অ্যাডভার্টাইজমেন্ট করা আছে, নালন্দা ইউনিভার্সিটি বলেই লেখা আছে। তো যাই হোক, এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে বিশ্বের প্রথম আন্তর্জাতিক আবাসিক বিশ্ববিদ্যালয় কোনটি? তো বিশ্বের প্রথম আন্তর্জাতিক আবাসিক বিশ্ববিদ্যালয় হলো এই নালন্দা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তোমাদের এই যে এক্সট্রা ফ্যাক্ট গুলো লেখানো হচ্ছে এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো প্রত্যেকটা ফ্যাক্ট যেগুলো বলা হচ্ছে প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো এক্সামে এসছে, সেই কারণে কিন্তু আলাদাভাবে বলার অর্থ। তো এগুলো কিন্তু তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না, যেগুলো আমি এখানে লেখাচ্ছি। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @theLearningExpertSD, এই টেলিগ্রাম লিঙ্কে তোমরা যুক্ত হয়ে যাও, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সের মধ্যে দেখবে টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে অলরেডি, যে ক্লাস আজকে দেখছো বা ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে। পরের কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে আরো একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো পিএসসি ক্লাসশিপ, পিএসসি মিসলেনিয়াস স্পেশাল জিকে জিএস এর ক্লাস, এছাড়া এখানে বাদবাকি যে এক্সামের নাম দেখতে পাচ্ছ যেমন পুলিশ বা এসএসসির এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয় সিলেবাস ওয়াইজ। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে ক্লাসগুলো দেখতে পারবে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ক্রিয়েট করা আছে। সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য কি করতে হবে? জাস্ট নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে যুক্ত করে নেওয়া হবে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট যে কখন কোন ক্লাস হবে
বা ক্লাসের লিঙ্ক গুলো প্রোভাইড করা বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন, অ্যাডমিট কার্ড প্রকাশিত হলে সেই ইনফরমেশন সবকিছু কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ ব্যাচে প্রোভাইড করা হয়। এছাড়া এখানে আরো আরেকটি ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস এবং ইংলিশের ক্লাস পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য তোমাদের অন্য আরেকটি চ্যানেলে আসতে হবে, সেই চ্যানেলটাও কিন্তু আমাদের ক্রিয়েট করা নতুন চ্যানেল। চ্যানেলের নামটা দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার, যার লোগোটা ভালোভাবে এখান থেকে দেখে নাও। তো এখানে কিন্তু অলরেডি ম্যাথের ক্লাস সবে শুরু হয়েছে, তাই প্রত্যেককে বলছি। আর এই ম্যাথ বাই সন্তু স্যার এই চ্যানেলের লিঙ্ক তোমাদের এখন যে ক্লাসটা দেখছো এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। যেহেতু নতুন চ্যানেল সার্চ করলে হয়তো পাবে না, সেই কারণে কিন্তু লিঙ্কটা প্রোভাইড করা থাকবে। তো সেটার উপরে ক্লিক করলে তোমরা সরাসরি এই চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং রেগুলার বেসিসে এই চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। চলে আসো পরের কোশ্চেন, কার শাসনকালে ইবন বতুতা ভারতে এসেছিলেন? তো ইবন বতুতা ভারতে আসেন মোহাম্মদ বিন তুগলকের টাইমে। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই ইবন বতুতা কোশ্চেন দেবে, ইবন বতুতা কোথা থেকে তিনি ভারতে এসেছিলেন? তো ইনি ছিলেন মরক্কো, ইনি মরক্কান পণ্ডিত ছিলেন। তো ইনি মরক্কো থেকে ভারতে এসেছিলেন, মরক্কের একজন পণ্ডিত বা ভ্রমণকারী ছিলেন ইবন বতুতা। এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের, সম্ভবত ফুড এসের এক্সামেই কোশ্চেনটা দিয়েছিল যে ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? তো ইবন বতুতার লেখা বইয়ের নাম হলো রেহেলা। রেহেলা হলো ইবন বতুতার লেখা বইয়ের নাম। আচ্ছা, এটা তোমাদের ফুড এসআই না, এটা তোমাদের ডাব্লিউবিসিএস এর এক্সামে কোশ্চেন দিয়েছিল যে ইবন বতুতার লেখা বইয়ের নাম কি? রেহেলা। হয় এটা দিয়েছিল, নতুবা কোশ্চেন দিয়েছিল যে ফাহিয়েন কার সময় ভারতে আসেন, এরকম টাইপের একটা কোশ্চেন দিয়েছিল। তো এখান থেকে আমি দুটো তিনটে ফ্যাক্ট রিলেট করাচ্ছি যেগুলো বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তার মধ্যে প্রথম হলো হিউয়েন সাং। হিউয়েন সাং, হিউয়েন সাং কার আমলে ভারতে আসে? হিউয়েন সাং ভারতে আসে হর্ষবর্ধনের আমলে। কার আমলে? হর্ষবর্ধনের আমলে তিনি ভারতে আসেন। এনার লেখা বইয়ের নাম কি? এনার লেখা বইয়ের নাম হলো সি ইউ কি। সি ইউ কি হলো এনার লেখা বইয়ের নাম। এখান থেকে যে দুটো গোলায় সেটা হলো ফাহিয়েন। ফাহিয়েন আর হিউয়েন সাং এই দুটো কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে এবং এই দুজনই কোথা থেকে আসে? এই দুজনই হলো চীনা পরিব্রাজক। এই দুজনই হলো চীনা পরিব্রাজক, চীন থেকে এসেছে। তো ফাহিয়েন কার আমলে এসেছিল? হিউয়েন সাং এসেছিল। হিউয়েন সাং মনে রাখা সহজ উপায় বলে দিয়েছিলাম যে হর্ষবর্ধন, হ দিয়ে শুরু। তো হিউয়েন সাং এর দেখো এটা হ দিয়ে শুরু, তো হ হ মিল করে দেবে। তো হিউয়েন সাং কার আমলে? হর্ষবর্ধনের আমলে। আর ফাহিয়েনটা বাকি যেটা পড়ে থাকছে সেটা হবে অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতে এসেছিলেন। এবং এনার লেখা বইয়ের নাম কি? এনার লেখা বইয়ের নাম হলো ফো কিউ কি। ফো কিউ কি হলো এনার লেখা বইয়ের নাম। এখান থেকে রিলেট করো আল বেরোনি। আল আল বেরুনি, আল বেরুনির লেখা বইয়ের নাম কি? আল বেরুনির লেখা বইয়ের নাম হলো কিতাব উল হিন্দ। আল বেরুনির লেখা বইয়ের নাম হলো কিতাব উল হিন্দ হলো আল বেরুনির লেখা বইয়ের নাম। চলে আসো পরের কোশ্চেন, আয়তন অনুযায়ী পশ্চিমবঙ্গ কোন দেশের মতো? তো পশ্চিমবঙ্গের আয়তন কত সেটা আগে জানতে হবে। তো এরিয়া পশ্চিমবঙ্গের এরিয়া অর্থাৎ আয়তন হলো 88,000 সামথিং, 88,752 কিলোমিটার স্কোয়ার হলো পশ্চিমবঙ্গের আয়তন। এখান থেকে বাকি দেশগুলোর আয়তন আমি লিখছি, তাহলে এখান থেকে তোমরা সহজেই রিলেট করতে পারবে যে কোন দেশের আয়তনের মতো হবে পশ্চিমবঙ্গের আয়তন। তো যদি কোশ্চেন দেয়, অনেক সময় তোমাদের এসএসসি এর এক্সামে কোশ্চেন দিয়েছে যে পশ্চিমবঙ্গের আয়তন কোন দেশের মতো, তো চোখ বন্ধ করে অপশনে থাকে সার্বিয়া। সার্বিয়া, সার্বিয়ার আয়তন কিন্তু পশ্চিমবঙ্গের মতো। এটা অপশনে থাকলে অবশ্যই সার্বিয়া মারবে। যেহেতু এখানে সার্বিয়া নেই, তো এখানে তোমাদের অ্যাপ্রক্সিমেট হিসাবে মারতে হবে। তো তার আগে জানতে হবে যে এদের এরিয়া কত। তো হাঙ্গেরির এরিয়া হলো 93,026 কিলোমিটার স্কোয়ার হলো হাঙ্গেরির আয়তন।
ভিয়েতনামের আয়তনটা অনেকটাই বেশি, 3,31,690 কিলোমিটার স্কোয়ার। সুইজারল্যান্ডের ক্ষেত্রফল হলো 41,285 কিলোমিটার স্কোয়ার। আর ডেনমার্কেও প্রায় সুইজারল্যান্ডের মতো 42,952 কিলোমিটার স্কোয়ার। তাহলে 88,752 মানে পশ্চিমবঙ্গের যে আয়তন 88,752 কিলোমিটার স্কোয়ার, এটা কার পাশাপাশি যাচ্ছে? তো এটা দেখো হাঙ্গেরির পাশাপাশি যাচ্ছে। তো এখান থেকে আমরা অ্যান্সার মার্কিং করব অ্যাপ্রক্সিমেট হিসাবে অপশন এ এর সঠিক অ্যান্সার। আর যদি অপশনে সার্বিয়া থাকে তো সার্বিয়ারও যে লেন্থ, যে আয়তন, সরি লেন্থ বলছি, আয়তন কিন্তু প্রায় ওই 87 সামথিং বা 88 সামথিং, কিন্তু 88,000 সামথিং কিন্তু এর এটা অ্যাপ্রক্সিমেট বলছি, 88,000 সামথিং কিন্তু এর আয়তন। তো সার্বিয়া থাকলে সার্বিয়া মারবে, আর না থাকলে যেটা এর কাছাকাছি যাচ্ছে সেই হিসেবে তোমাদের কিন্তু অ্যান্সার মার্কিং করতে হবে। চলে আসো পরের কোশ্চেন, মৌসিনরাম জায়গাটা কোন রাজ্যে অবস্থিত? তো মৌসিনরাম জায়গাটা মেঘালয়ে অবস্থিত। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো মেঘালয়ের এই গারো, খাসি এইভাবে আছে, গারো একটা আছে, খাসি আছে, আর জয়ন্তী এইভাবে আছে। এখান থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে এই মৌসিনরাম এই এরিয়াটাতে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর এই গারো খাসি জয়ন্তী পাহাড়ের অপোজিট সাইডে এখানে আছে শিলং শহর, এবং এই শিলং শহরে কিন্তু বৃষ্টি হয় না এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, বা হলেও খুব অল্প হয়। তাই এই শিলং শহরটা কিন্তু বৃষ্টি ছায়া অঞ্চলের মধ্যে পড়ে। বৃষ্টি ছায়া অঞ্চল, বৃষ্টি ছায়া অঞ্চলের মধ্যে পড়ে শিলং। মেঘালয়ের রাজধানী শিলং কিন্তু বৃষ্টি ছায়ার অঞ্চলের মধ্যে পড়ে। যদি এখান থেকে কোশ্চেন দেয় যে ভারতের সব থেকে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো কি? মৌসিনরাম সব থেকে ভারতের সব থেকে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল, বৃষ্টিপাত যুক্ত অঞ্চল কোনটা? তো ভারতের সব থেকে বৃষ্টিপাত যুক্ত অঞ্চল হলো এই মৌসিনরাম। আর এখান থেকে আরেকটা কোশ্চেন তোমাদের বহুবার এক্সামে দিয়েছে যে ভারতে কোন মৌসুমী বায়ু প্রবেশ করে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কোন মৌসুমী বায়ুর দ্বারা ভারতে বৃষ্টিপাত হয়? এই কোশ্চেনটা বহুবার দিয়েছে, তো মাথায় রাখবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা ভারতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তো কোশ্চেন দেয় যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর দ্বারা সর্বপ্রথম সর্বপ্রথম বৃষ্টিপাত হয়, সর্বপ্রথম বৃষ্টিপাত হয় কোথায়? তো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা সর্বপ্রথম বৃষ্টিপাত হয় কেরালাতে। কেরালা রাজ্যে সর্বপ্রথম বৃষ্টিপাত হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা। পরের কোশ্চেনে আসো, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের দায়ী থাকে কে? কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকে? তো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে সবসময় লোকসভার কাছে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, এবং এটা বলা আছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 75 এর এতে বলা, সরি 75 এর সিতে বলা আছে, বা 75 এর 3 বলা আছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ সবসময় লোকসভার কাছে দায়বদ্ধ থাকবে। পরের কোশ্চেনে আসো, অর্থ কমিশনের গঠন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? তো অর্থ কমিশনের গঠনের ব্যাপারে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 280-তে। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। কি বলা হয়েছে? বলা হয়েছে আর্টিকেল 280-তে যে প্রতি 5 বছর অন্তর বা রাষ্ট্রপতি চাইলে প্রয়োজন অনুযায়ী 5 বছর পূর্ণ হওয়ার আগে কিন্তু এই অর্থ কমিশন ভেঙে দিতে পারে, বা অর্থ কমিশন কিন্তু গঠন করতে পারে। এবং অর্থ কমিশনের টোটাল মেম্বার কতজন হবে? টোটাল মেম্বার, টোটাল মেম্বার যদি কোশ্চেন দেয়, টোটাল মেম্বার অফ ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশনের টোটাল সদস্য সংখ্যা কটা? তো ফাইন্যান্স কমিশনের টোটাল সদস্য সংখ্যা হবে 5টা। 5টা সদস্য সংখ্যা কিভাবে? একজন প্লাস 4 জন। একজন হবেন চেয়ারম্যান, এবং বাকি হবে আদার্স আদার্স মেম্বার। বাকি 4জন হবে আদার্স মেম্বার। তো কোশ্চেন দেবে এখন বর্তমানে ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন অরবিন্দ
অরবিন্দ পানাগারিয়া। অরবিন্দ পানাগারিয়া বর্তমান ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। পরের কোশ্চেনে চলে আসো, নিচের কোনটি রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে? তো রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে কে? মোটর। মোটর রাসায়নিক শক্তিকে না, মোটর হবে না। রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে ব্যাটারি, কারণ ব্যাটারির মধ্যে অ্যাসিড বা ডিস্টিল ওয়াটার দেওয়া থাকে, সেটা কি করে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে। অপশন বি এর সঠিক অ্যান্সার। মোটর কি করে? মোটর বৈদ্যুতিক শক্তিকে বৈদ্যুতিক বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে ট্রান্সফার করে। যান্ত্রিক শক্তি, বৈদ্যুতিক শক্তিকে ট্রান্সফার করে যান্ত্রিক শক্তিতে। জেনারেটর কি করে? জেনারেটর এর উল্টোটা করে, অর্থাৎ যান্ত্রিক শক্তিকে কারেন্টে কনভার্ট করে, বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে, বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করে। আর ডায়নামো কি করে? ডায়নামো এই সেম কাজ করে, যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে। পরের কোশ্চেনে চলে আসো, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কারণে বলছি, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। 98.6 জানে, ডিগ্রি সেন্টিগ্রেড এইটার দিকে লক্ষ্য করে না, এইটা লক্ষ্য করে না, মেরে আসে, এটা অ্যান্সার হয়ে যায় ভুল। খেয়াল করবে যে থার্মোমিটার, আমাদের যে থার্মোমিটার আমরা ইউজ করি শরীরের টেম্পারেচার মাপার জন্য, সেটা কিন্তু ফারেনহাইট স্কেলের, অর্থাৎ 98.6 ডিগ্রি ফারেনহাইট হলো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা। সেটাকে যদি সেন্টিগ্রেডে কনভার্ট করা হয়, সেন্টিগ্রেডে কনভার্ট করলে হবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমরা যদি থার্মোমিটার দেখো, একটু ভালো থার্মোমিটার হলে সেখানে খেয়াল করবে যে নিচে সেন্টিগ্রেডটাও দেওয়া থাকে ওই স্বাভাবিক তাপমাত্রার ওখানে, সেখানে লেখা থাকে দেখবে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আর কেলভিন স্কেলে যদি আমি মাপি, কেলভিন স্কেলে মাপলে হবে 310.15 কেলভিন হবে মানুষের স্বাভাবিক টেম্পারেচার। তো তিনটে ভ্যালুই মাথায় রাখবে, 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 310.15 কেলভিন, আর 98.6 ডিগ্রি ফারেনহাইট। তিনটে স্কেলের ক্ষেত্রেই কিন্তু মাথায় রাখবে। পরের কোশ্চেনে চলে আসো, ভারতের রিজার্ভ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়? বহুবার পড়িয়েছি, আরও একবার এখান থেকে রিভাইজ করাই। আরবিআই ফুল ফর্ম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের ইস্টাবলিশ কবে হয়? এক্সাক্ট ডেট মুখস্থ রাখতে বলেছিলাম, কবে হয়? 1 এপ্রিল। 1935 সালে রিজার্ভ ব্যাংকের ইস্টাবলিশ হয়। তাহলে কোনটা অ্যান্সার হবে? 1935, অপশন বি এর সঠিক অ্যান্সার। রিজার্ভ ব্যাংক যখন প্রতিষ্ঠা হয়েছিল এই 1935 সালে, এর হেডকোয়ার্টার কোথায় ছিল? এর হেডকোয়ার্টার ছিল ক্যালকাটাতে। কোথায় ছিল? ক্যালকাটাতে এর হেডকোয়ার্টার, অর্থাৎ কলকাতাতে হেডকোয়ার্টার ছিল। এর জাস্ট 2 বছর পর, অর্থাৎ 1937 সালে এই হেডকোয়ার্টার চেঞ্জ হয়ে স্থানান্তর হয়। কোথায় হয়? যেখানে এখন বর্তমান আরবিআই হেডকোয়ার্টার, কোথায় সেটা? সেটা মুম্বাইতে অবস্থিত। তো মুম্বাইতে আরবিআই এর বর্তমান হেডকোয়ার্টার অবস্থিত, কিন্তু যখন প্রতিষ্ঠা হয়েছিল, এক্সামের কোশ্চেন যদি একটু টাফ করে তখন কোশ্চেন জানবে যে রিজার্ভ ব্যাংকের যখন প্রতিষ্ঠা হয় তখন রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় ছিল? তখন রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার ছিল কলকাতাতে। কোশ্চেন দেবে, এই যে রিজার্ভ ব্যাংক এর যে 1935 সালে গঠন হয়, এটা কোন কমিশনের সুপারিশে গঠন হয়? তো বাই হিলটন ইয়ং কমিশন, বাই হিলটন ইয়ং কমিশন। হিলটন ইয়ং কমিশনের সুপারিশে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কিন্তু ইস্টাবলিশ হয়েছিল। রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে জানতে চাইলে অ্যান্সার হবে শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস থেকে আরো আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে, গত বছর অর্থাৎ 2023 সালে এই শক্তিকান্ত দাস গভর্নর গভর্নর অফ দ্য ইয়ার গভর্নর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন। কে? শক্তিকান্ত দাস। এখান থেকে কোশ্চেন দেবে যে আরবিআই এর প্রথম গভর্নর, ফার্স্ট গভর্নর কে ছিলেন? তো আরবিআই এর ফার্স্ট গভর্নর ছিলেন ওসবোর্ন স্মিথ। ওসবোর্ন স্মিথ। এবং ইনি কিন্তু ভারতীয় ছিলেন না, একজন ইংরেজ ব্রিটিশ ছিলেন। তাই এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে আরবিআই এর ফার্স্ট
ইন্ডিয়ান গভর্নর। আরবিআইয়ের ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর কে ছিলেন? তো আরবিআইয়ের ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর ছিলেন সিডি দেশমুখ। সিডি দেশমুখ ছিলেন আরবিআইয়ের প্রথম ইন্ডিয়ান গভর্নর। এখান থেকে কোশ্চেন দেবে যে আরবিআইয়ের বর্তমান রেপো রেট কত? আরবিআইয়ের বর্তমান রেপো রেট। তো আজকের দিন অনুযায়ী বলছি এখনো পর্যন্ত, কারণ এখান থেকে 1 মাস পর হোক, 2 মাস পরে হোক বা 3 মাস পর যদি কেউ ভিডিওটা দেখো তখন হয়তো রেপো রেট চেঞ্জ হয়ে যেতে পারে। তো গুগল থেকে একটুখানি আপডেট করে নেবে। তো এখন বর্তমান রেপো রেট কত চলছে? 6.50%। তো যখন এক্সাম আসবে, এক্সামের 1 সপ্তাহ আগে তোমরা রেপো রেটটা দেখে চেক করে নেবে। গুগল থেকে এক্সামে কিন্তু কোশ্চেন এখান থেকে দিতে পারে। চলে আসো পরের কোশ্চেন। রজার ফেডার কোন দেশের নাগরিক? তো রজার ফেডার, তার আগে জানো কি প্লেয়ার? রজার ফেডার হলো টেনিস প্লেয়ার। টেনিসের খেলায় তোমরা শুনেছো যে রজার ফেডারের নাম। তো ইনি কোন দেশের? ইনি হলেন সুইজারল্যান্ডের প্লেয়ার। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো। গোদান নামক গ্রন্থটি কে লিখেছেন? তো গোদান গ্রন্থটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোদান গ্রন্থ। অপশন বি এর সঠিক অ্যান্সার। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে রিলেট করে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাব্যগ্রন্থ, তার নাম হলো কি? গীতাঞ্জলি। এই গীতাঞ্জলি লেখার জন্য এনাকে 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার, সাহিত্যে নোবেল প্রাইজ প্রোভাইড করা হয়েছিল এবং ইনি প্রথম ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আদার্স যে বই সেগুলো কি কি? কাবুলিওয়ালা, কাবুলিওয়ালা, গীতবিতান, গীতবিতান, শেষের কবিতা, শেষের কবিতা, সোনার তরী, এগুলো মনে রাখলেই হবে। এগুলো সব কার লেখা? এগুলো সব লেখা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের। আরেকটা মাথায় রাখবে যেটা বহুবার কোশ্চেন দেয়, বিশেষ করে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এক্সামে কিন্তু দিয়েছে, প্রিভিয়াস এর কোশ্চেন ঘেটে দেখলে দেখবে সহজ পাঠ কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরের কোশ্চেনে চলে আসো। বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব বসুন্ধরা দিবস এটা পালিত হয় 22শে এপ্রিলে। অপশান ডি এর সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। কোন বছর প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? তো প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল 1951 সালে। কোশ্চেন দেবে ফার্স্ট এশিয়ান গেমস কোথায় আয়োজন হয়েছিল? তো আমাদের ভারতে নিউ দিল্লিতেই প্রথম এশিয়ান গেমসের আয়োজন হয়। তো প্রথম এশিয়ান গেমসের আয়োজন কোথায় হয়? ভারতের নিউ দিল্লিতে। কোশ্চেন দেবে যে শেষ লাস্ট এশিয়ান গেমস, লাস্ট এশিয়ান গেমসের আয়োজন কোথায় হয়েছিল? তো লাস্ট এশিয়ান গেমসের আয়োজন হয় 2022 সালে, হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, সেটা 2022-এ, 2023-এ এসে হয়েছিল। তো এটা হয়েছে কোথায়? এটা হয়েছে হাংজাও, হাংজাও, হাংজাও চায়নাতে, হাংজাও চীনে লাস্ট এশিয়ান গেমসের আয়োজন হয়। এবং এই এশিয়ান গেমসে, এখান থেকে কোশ্চেন দেবে, এই এশিয়ান গেমসে টপ র্যাঙ্কে ছিল কোন কান্ট্রি? টপ র্যাঙ্কে ছিল চায়নাই, কিন্তু টপ র্যাঙ্কে ছিল, 383টা মেডেল পেয়েছিল। আর ভারতের র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক কত ছিল? তো ইন্ডিয়াস র্যাঙ্কটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, যেহেতু লাস্ট এশিয়ান গেমস ছিল। তো ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 4 নম্বর পজিশন, 4th পজিশন। কটা মেডেল জিতেছিল? 107টা মেডেল জিতে 4 নম্বর পজিশনে ছিল ইন্ডিয়ার র্যাঙ্ক। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এর পরবর্তী যে এশিয়ান গেমসটা হবে সেটা কবে হবে? এর ঠিক 4 বছর পর 2026-এ। কোথায় আয়োজন হবে 2026-এর হোস্ট কান্ট্রিকে? তো 2026-এর হোস্ট কান্ট্রি হলো নাগোয়া, নাগোয়া জাপান। তো জাপানের নাগোয়া শহরে এশিয়ান গেমসের আয়োজন করা হবে 2026 সালে। পরের কোশ্চেনে চলে আসো। আগা খান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো আগা খান কাপ এটা সম্পর্কিত হকি খেলার সাথে। অপশান বি এর সঠিক অ্যান্সার। এখান থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যে ভুলটা করবে সেটা হলো কি, কোশ্চেন দেবে আগা খান, কারণ আগা খান কাপ আমি পড়িয়েছি, আর ক্যান্ডিডেটরা চলে যাবে যে সেখানে যদি কোশ্চেন দিয়ে দেয় যে আগা খান গোল্ড কাপ,
আগা খান গোল্ড কাপ। তো এই গোল্ড কাপ যেটা বলছে এটা না পড়ে আগা খান দেখেই হকি মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কারণ কি, আগা খান কাপ হকির সাথে সম্পর্কিত, আর আগা খান গোল্ড কাপ যেই গোল্ডের সাথে যুক্ত করে দেবে, এটা কিসের সাথে সম্পর্কিত, ফুটবল খেলার সাথে সম্পর্কিত আগা খান গোল্ড কাপ। চলে আসো পরের কোশ্চেন, নিম্নলিখিত কোন আন্দোলনটির নেতৃত্ব দিয়েছিলেন সীতারাম রাজু? কোন আন্দোলনের? তো সীতারাম রাজু ইনি নেতৃত্ব দিয়েছিলেন রামপা বিদ্রোহ। রামপা বিদ্রোহ, অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে কিছু বিদ্রোহ, কিছু এরকম ছোট ছোট বিদ্রোহ তোমাদের রিলেট করাবো যেখান থেকে বহুবার কোশ্চেন দিয়ে এসেছে এই বিদ্রোহের নেতাকে, যেমনটা এখানে রামপা বিদ্রোহ ছিল, সীতারাম রাজু ছিলেন রামপা বিদ্রোহের একজন নেতা। তো এখান থেকে রিলেট করো কুকা বিদ্রোহ। কুকা বিদ্রোহ কবে হয়েছিল? এটা হয়েছিল 1872 সালে, তো সালটাও দিতে পারে। এবং কুকা বিদ্রোহের নেতা কে ছিলেন? বহুবার পড়িয়েছি, ভগৎ জাহারমাল। ভগৎ জাহার ভগৎ জাহারমাল ছিলেন কুকা বিদ্রোহের নেতা। এছাড়া আরেকজন ছিলেন, তার নাম কি? তার নাম হলো গুরু রাম সিং। গুরু রাম সিং আর ভগৎ জাহারমাল দুজনের নাম মাথায় রাখবে কুকা বিদ্রোহ থেকে। পাবনা বিদ্রোহের নেতা কে ছিলেন? ঈশান চন্দ্র রায়। ঈশান ঈশান চন্দ্র রায় ছিলেন পাবনা বিদ্রোহের নেতা। কোশ্চেন দেবে এখান থেকে তোমাদের চুয়াড় বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহ। চুয়াড় বিদ্রোহ থেকে কোশ্চেন দেবে, যে দুটো কোশ্চেন দেবে, যে চুয়াড় বিদ্রোহ কোথায় হয়েছিল? তো চুয়াড় বিদ্রোহ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়াতে, বর্তমান বাঁকুড়া জেলা। তো ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়াতে হয়েছিল চুয়াড় বিদ্রোহ। আর এর নেতা কে ছিলেন চুয়াড় বিদ্রোহে? চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন দুর্জন সিং। কে ছিলেন? দুর্জন সিং ছিলেন চুয়াড় বিদ্রোহের নেতা। কোশ্চেন দেবে এখান থেকে পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহ। পাইক বিদ্রোহের নেতাকে? পাইক বিদ্রোহের নেতা হলেন বক্সি জগবন্ধু। বক্সি জগবন্ধু ছিলেন পাইক বিদ্রোহের নেতা। এই পাইক বিদ্রোহ কোথায় হয়েছিল, কোন রাজ্যে, এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে, তো মাথায় রাখবে উড়িষ্যা রাজ্যে। এবং এটা কবে হয়েছিল? 1817 সালে হয়েছিল পাইক বিদ্রোহ। আর যে কোশ্চেনটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো সাঁওতাল বিদ্রোহের নেতা কে? মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুবার বিভিন্ন এক্সামে দিয়েছে। তো সাঁওতাল বিদ্রোহের নেতা হলেন দুজন, সিধু কানুহ। সিধু ও কানুহ। সিধু ও কানুহ হলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। এবং সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল এই ডেটটাও কিন্তু মাথায় রাখবে, সরি এই ইয়ারটাও মাথায় রাখবে, 1855 থেকে 1856 সালের মধ্যে হয়েছিল সাঁওতাল বিদ্রোহ। আরেকটা বিদ্রোহ আছে, সেটা হলো মুন্ডা বিদ্রোহ। মুন্ডা মুন্ডা বিদ্রোহ। তো মুন্ডা বিদ্রোহের নেতাকে? মুন্ডা বিদ্রোহের নেতা হলেন বিরসা মুন্ডা। কে? বিরসা মুন্ডা। এবং এখান থেকে কোশ্চেন দিয়েছিল মুন্ডা বিদ্রোহ কবে হয়? এটা হয় 1899 থেকে 1900 সালের মধ্যে মুন্ডা বিদ্রোহ হয়েছিল। চলে আসো পরবর্তী কোশ্চেন, এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো এই সমাজ বা সোসাইটি, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন দেবেই, মাস্ট দেবে, পিএসসি ক্লাসিক হোক, পিএসসি মিসলেনিয়াসে হোক, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন পাবেই। তো সেগুলো আমি এখানে আরো একবার লিস্ট আকারে করে দেবো, তো সেগুলো মুখস্থ করতে থাকো এখন থেকেই। তো আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো সেটা আগে জেনে নাও। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে কোশ্চেন দেবে তিনটে সমাজ, ফার্স্ট রিলেট করো, প্রার্থনা সমাজ, প্রার্থনা সমাজ, ব্রহ্ম সমাজ, ব্রহ্ম সমাজ, আর আর্য সমাজ এখানে ছিল। আমি এখানে লিখছি, কিন্তু এখান থেকে আমি অ্যান্সার লিখবো না। আর এখানে আর্য সমাজকে দয়ানন্দ সরস্বতী। তো প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মরাম পাণ্ডুরঙ্গ। আত্মরাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেন প্রার্থনা সমাজ। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রয়। রাজা
রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেন ব্রহ্ম সমাজ। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন কে? দয়ানন্দ সরস্বতী। এটা কিন্তু লিখে রাখবে। এরপরে চলে আসো সভাতে। তত্ত্ববোধিনী সভা। তত্ত্ববোধিনী সভা। আর তত্ত্ববোধিনী সভা পরপর রিলেট করি যে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। কোশ্চেন দেবে এখান থেকে, দুটো সোসাইটি আছে, এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি আরেকটা কোশ্চেন দেবে থিওসফিক্যাল সোসাইটি। থিও এশিয়াটিক সোসাইটি আর থিওসফিক্যাল সোসাইটি। তো এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স প্রতিষ্ঠা করেন। আর থিওসফিক্যাল সোসাইটি এটা কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। তো এনার নাম হলো মাদাম হেলেনা। মাদাম হেলেনা এইটুকুই থাকবে। আর ফুল নাম কি? মাদাম হেলেনা পেত্রোভানা ব্লাভাটস্কি। আচ্ছা, এখানে পুরোই লিখে দিই, মাদাম হেলেনা পেত্রোভেনা পেত্রোভেনা ব্লাভাটস্কি। তো পুরো নাম মনে রাখার দরকার নেই, শুধুমাত্র মাদাম হেলেনা এটা মাথায় রাখবে। থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা। আরো দুটো সোসাইটি আছে, সেটা রিলেট করাবো। সত্যশোধক সমাজ আর ভারত সেবা সমাজ। সত্যশোধক সমাজ সবগুলি কিন্তু এক জায়গায় করে দিলাম। আরেকটা আছে ভারত সেবা সমিতি। ভারত সেবা সমিতি। তো এই দুটো কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে। আর ভারত সেবা সমিতি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে এখান থেকে কতগুলো রিলেট করালাম? গোপাল কৃষ্ণ গোখলে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এই আটটা সেবা বা সমিতি বা সোসাইটি বা সমাজ যাই আর থাকুক না কেন, এই থেকে কিন্তু একটা কোশ্চেন তোমরা অবশ্যই এক্সামে পাবে। এই আটটা কিন্তু অবশ্যই মুখস্থ করবে। তো আশা করি আজকের ক্লাসে যে 20টা কোশ্চেন রাখা হয়েছিল প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য বা পিএসসি ক্লার্কশিপ মিসেলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে আবারও বলছি ক্লাসটাকে কিন্তু লাইক করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।